সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ছোট বড় মিলিয়ে প্রায় ৬ বার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প আসলে কেন হয়? একটি বড় ভূমিকম্পের পর কেন আরও বেশ কিছু ছোট ছোট ভূমিকম্প হয় এবং আবহাওয়ার মতো ভূমিকম্পের কেন পূর্বাভাস দেওয়া যায় না? এসব বিষয় নিয়েই আলোচনা এই পর্বে। ভূমিকম্প আসলে পৃথিবীর ভেতরের অস্থিরতা বাইরে প্রকাশ পাওয়ার একটি স্বাভাবিক ঘটনা। পৃথিবীর ভূপৃষ্ঠ শক্ত, স্থির ও একটানা বিস্তৃত মনে হলেও এর ভেতরে সবসময়ই নড়াচড়া চলতে থাকে। পৃথিবীর ভূপৃষ্ঠ আসলে বিশাল বিশাল কয়েকটি টুকরো পাথর দিয়ে গঠিত, যেগুলোকে টেকটনিক প্লেট বলা হয়। প্লেটগুলো এমনভাবে সাজানো থাকে যে তারা সবসময় ধীরে ধীরে নড়তে থাকে। এসব প্লেট বছরে মাত্র কয়েক সেন্টিমিটারের মতো জায়গা পরিবর্তন করে। এই প্লেটগুলো যখন নিজেদের মতো চলতে থাকে, তখন কখনো সামনের থাকা অন্য প্লেটের সঙ্গে ধাক্কা খায়, কখনো পাশাপাশি ঘষা খায়, আবার কখনো এক প্লেট আরেকটার নিজে ঢুকে যেতে চায়। প্লেটগুলো যেখানে আটকে থাকে সেখানে ধীরে ধীরে চাপ জমা হয়, কিন্তু মাটির ওপর থেকে আমরা কিছুই বুঝতে পারি না। হঠাৎ একদিন সেই চাপের বাঁধ ভেঙে গিয়ে ভেতরের শক্তি একসঙ্গে বেরিয়ে এসে মাটিকে ঝাঁকুনি দেয়। গভীর যে জায়গা থেকেই কম্পন শুরু হয় সেটাকে বলা হয় ফোকাস, আর ফোকাসের ঠিক ওপরের জায়গায় যেখানে সবচেয়ে বেশি কাঁপুনি লাগে সেই জায়গাকে বলা হয় এপিসেন্টার। পৃথিবীর অনেক জায়গায় ফল্ট লাইন বা ভূগর্ভীর ফাটলের মতো অঞ্চল আছে, সেখানে প্লেটগুলো বেশি চাপের মধ্যে থাকে, তাই এসব অঞ্চলে ভূমিকম্প তুলনামূলক বেশি ঘটে। কখনো কখনো আগ্নেয়গিরির নিচে গলিত পাথর বা ম্যাগমা নড়াচড়া করলেও ছোটখাটো ভূমিকম্প হয়। এগুলো সাধারণত বড় হয় না, কিন্তু আগ্নেয়গিরির অগ্ন্যোৎপাতের আগে ভূমিকম্প বাড়তে দেখা যায়। ভূমিকম্প থেমে গেলে আমরা মনে করি সমস্ত বিপদ হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু ভূমিকম্প থামার পরও আসলে পৃথিবী পুরোপুরি শান্ত হয় না। বড় ভূমিকম্পের পর ভূপৃষ্ঠের ভেতরে যে বিশাল চাপ তৈরি হয়েছিল সেটা একেবারে পুরোপুরি শেষ হয়ে যায় না, কারণ ভূপৃষ্ঠের বড় ধাক্কার পর ছোট ছোট আরও বেশ কিছু ফাটলে তখনও শক্তি জমে থাকে। সেই ছোট ছোট ফাটলগুলো যখন চাপ বা শক্তি নির্গত করতে থাকে, তখনই ছোট ছোট কম্পনগুলো হয়ে থাকে। সে কারণে বড় কোনো ভূমিকম্পের পরের ঘটা এসব ছোট ছোট কম্পনগুলোকে আফটার শক বলা হয়। মূল ভূমিকম্পের সময় প্লেটগুলো যেদিকে সরে বা ভেঙে গিয়েছিল সেই জায়গাটা তখনও অস্থির থাকে। চারপাশের মাটি আর পাথর নিজেদের নতুন ভারসাম্য খুঁজতে থাকে। কোথাও চির ঠিক হয়, আবার কোথাও নতুন করে চাপ পড়ে, সেই সাথে কোথাও আবার পাথর সরেও যায়। এই অস্থিরতার প্রতিটি ছোট ছোট নড়াচড়াই ছোটখাটো ভূমিকম্প তৈরি করে। এগুলো সাধারণত তীব্রতায় কম হয়, কিন্তু কখনো কখনো আবার আফটার শক থেকেও বেশ বড়সড় শক্তিশালী ভূমিকম্প হতে পারে। বড় কোনো ভূমিকম্পের পর আফটার শক মিনিট খানেক পরেও হতে পারে, আবার কয়েক ঘন্টা, কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ পরেও দেখা দিতে পারে। যত বড় ভূমিকম্প হয় তত দীর্ঘ সময় ধরে আফটার শক চলতে থাকে। শুরুতে এগুলোর সংখ্যা বেশি থাকে, তবে ধীরে ধীরে আফটার শকের সংখ্যা কমে আসে। তাই বড় কোনো ভূমিকম্পের পর মানুষকে সতর্ক থাকতে বলা হয়, কারণ মূল কম্পন চলে গেলেও পৃথিবী তখনও নিজের ভারসাম্যে ফেরার চেষ্টা করে, আর সেই চেষ্টার ফলেই ক্রমাগত ঘটে আফটার শক। ভূমিকম্পের শক্তি বা মাত্রা মাপার একটি পদ্ধতি হল রিক্টার স্কেল। সহজভাবে বললে, ভূমিকম্প কতটা শক্তিশালী ছিল, ভূমিকম্পে কতটা শক্তি মুক্ত হয়েছে, সেই বিষয়টা সংখ্যার মাধ্যমে জানানোর জন্যই এই রিক্টার স্কেল ব্যবহার করা হয়। রিক্টার স্কেল তৈরি করেছিলেন দুজন আমেরিকান ভূকম্পবিদ, একজন হলেন চার্লস রিক্টার ও আরেকজন বেনো গুটেনবার্গ। এই স্কেলে ভূমিকম্পের শক্তির সংখ্যায় প্রকাশ করা হয়। সাধারণত 1.0 থেকে 9-এর বেশি পর্যন্ত এই মাত্রা হতে পারে। সংখ্যা যত বাড়ে, ভূমিকম্পের শক্তিও তত বাড়ে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রিক্টার স্কেল লগারিদমিক, অর্থাৎ মাত্রা 1 বেড়ে যাওয়া মানে শক্তি একটু বাড়া নয়, বরং প্রায় 32 গুণ বেশি বেড়ে যাওয়া। তাই 6 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ক্ষতিকর হয়ে থাকে। ভূমিকম্প মাপার কাজটা করা হয় সিসমোগ্রাফ নামের বিশেষ যন্ত্র দিয়ে। যন্ত্রটি মাটির কাঁপুনি রেকর্ড করে, আর সেই ডেটা থেকে হিসেব করে বের করা হয় ভূমিকম্পের মাত্রা। বর্তমান সময়ের উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল ভূমিকম্পের কোনো পূর্বাভাস জানা সম্ভব হয় না। ভূমিকম্পের পূর্বাভাস না জানার আসল কারণটা হল পৃথিবীর ভেতরের জটিল আচরণ। বাইরে থেকে আমরা পৃথিবীকে শান্ত দেখি, কিন্তু ভূপৃষ্ঠের কয়েক কিলোমিটার নিচে সবসময়ই চলছে টান, ঠেলাঠেলি আর চাপের লুকোনোর লড়াই। বিজ্ঞানীরা জানেন কোন কোন জায়গায় ভূমিকম্প হওয়ার ঝুঁকি বেশি, কিন্তু কখন সেই চাপ হঠাৎ ভেঙে বেরিয়ে আসবে এটা সঠিকভাবে বলা প্রায় অসম্ভব। ভূপৃষ্ঠের নিচের পাথরগুলো কী অবস্থায় আছে, ঠিক কতটা চাপ জমেছে, কোথায় চিড় ধরা শুরু হয়েছে, এসব কিছুই আমরা সরাসরি দেখতে পাই না। পৃথিবীর গভীরে বিস্তৃত এলাকা জুড়ে যন্ত্র বসানোও খুব কঠিন। সামান্য একটি পাথর সরে গেলেও তা প্রবল ভূমিকম্প ডেকে আনতে পারে। আবার অনেক সময় বড় চাপ জমলেও বছরের পর বছর ধরে কোনো কিছু নাও ঘটতে পারে। এই অনিশ্চয়তার কারণেই নির্দিষ্ট সময়ের তারিখ বা মুহূর্ত বলে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না।
বিজ্ঞানীরা সিসমোগ্রাফ, জিপিএস, স্যাটেলাইট, ভূগর্ভের শব্দ বিশ্লেষণ সবকিছু ব্যবহার করেও শুধু একটা ব্যাপারেই নিশ্চিতভাবে বলতে পারেন, আর তা হল কোন এলাকাগুলোতে ভূমিকম্পের ঝুঁকি বেশি। কিন্তু বিজ্ঞানীরা বলতে পারেন না ঠিক কোন সময়, কবে, কোথায় ভূমিকম্প হবে, কারণ ভূমিকম্পের নড়াচড়া কোনো একক সংকেত দিয়ে শুরু হয় না। এটি পৃথিবীর ভেতরের অনেকগুলো পরিবর্তনের সম্মিলিত ফল, আর এই সমস্ত বিষয়গুলোই আমাদের কাছে প্রায় অদৃশ্য। বাংলাদেশে ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকি রয়েছে, কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশের ভূপৃষ্ঠের নিচে একাধিক টেকটনিক প্লেটের সংযোগ বা প্রভাব চল রয়েছে। বিশেষ করে দেশের একাধিক অঞ্চলের মাটির গঠন এবং মাটির নিচের ফাটল বাংলাদেশের ভূতত্ত্বকে ভূমিকম্প প্রবণ করে তুলেছে। তবে বাংলাদেশের সব জায়গায় একই রকম ঝুঁকিতে নেই। ঝুঁকিপূর্ণতা অনুযায়ী বাংলাদেশকে সাধারণত 3টি জোনে ভাগ করা হয়েছে। বাংলাদেশ মূলত ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেটের মধ্যবর্তী এলাকায় বসে আছে। ভারতীয় প্লেট দক্ষিণ দিক থেকে ধীরে ধীরে উত্তরের দিকে আগাচ্ছে। এই অগ্রসর হওয়া কখনোই থামছে না। প্রতি বছর এই প্লেট কয়েক সেন্টিমিটার করে উত্তরের দিকে ঠেলে দিচ্ছে। এই ধাক্কার সরাসরি প্রভাবেই সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম অঞ্চলে ভূপৃষ্ঠের নিচে অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশের পূর্ব দিকটায় আছে বার্মা মাইক্রোপ্লেট। এটি একটি ছোট কিন্তু অত্যন্ত সক্রিয় টেকটনিক অঞ্চল। এই প্লেটটি পশ্চিম দিকে চাপ দিচ্ছে, আর ভারতীয় প্লেট ঠিক বিপরীত দিক থেকে পূর্ব দিকে ঠেলছে। দুই দিকের এই টানাপোড়েনের মাঝখানে পড়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এবং পার্বত্য অঞ্চলের অন্যান্য এলাকা। এখানেই রয়েছে কুখ্যাত মেগাথ্রাস্ট ধরনের ভূগর্ভস্থ ফাটল, যেগুলোতে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বিজ্ঞানীরা বহুদিন ধরেই উল্লেখ করে আসছেন। বাংলাদেশের উত্তরাংশটিও ইউরেশিয়ান প্লেটের সাথে গিয়ে মিশেছে। ভারতীয় প্লেট উত্তর দিকে যত এগোচ্ছে, এই ইউরেশিয়ান প্লেটও ততই মাটির নিচে ঢুকে যাচ্ছে। এই সাবডাকশন বা নিচে ঢুকে যাওয়ার প্রক্রিয়ায় প্রচণ্ড চাপ জমা হয়, ফলে উত্তরবঙ্গ এবং সিলেট অঞ্চলেও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। সহজ করে বলতে গেলে বাংলাদেশের নিচে 3 দিক থেকে 3টি আলাদা আলাদা টেকটনিক শক্তি ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। দক্ষিণ দিক থেকে ভারতীয় প্লেট ঠেলছে, পূর্ব দিক থেকে বার্মা প্লেট চাপ দিচ্ছে, আর উত্তর দিকে ইউরেশিয়ান প্লেটের ঠেলাঠেলির প্রভাবে অনুভব হচ্ছে। এই 3 কোণা চাপের কারণে বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প দেখা দিতে পারে। ঢাকা সহ কয়েকটি বড় শহর নদী এবং বালি মাটির ওপরে গড়ে উঠেছে। এমন মাটিতে ভূমিকম্প হলে কম্পন বেশি অনুভূত হয় এবং মাটি তরল হয়ে গেলে ভবন বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা এই কারণেই ঢাকাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও মনে করছেন। এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিন এবং ফলো বা সাবস্ক্রাইব করুন।